রাজ্যের কথা শুনে প্রিন্স বুঝতে পারে এর মধ্যে কোনো রহস্য আছে। এই রহস্যটা রহস্যময় মনে হয়। রাজ কি চাইছে, আর কেনই বা হঠাৎ করে আহিলের উপর নজর পড়ল রাজের? প্রিন্স মনে মনে বলে, আমি যতদূর জানি আহিল তো না নায়াজ সাহেবের ভাতিজা। তাহলে কি? না না, এটা কি করে সম্ভব? আর তাছাড়া রাজ তো জানে না আহিল নায়াজ সাহেবের ভাতিজা। প্রিন্স অন্যমনস্ক হয়ে এসব ভাবছে, কিন্তু সব কিছুই যেন প্রিন্সের মাথার উপর দিয়ে যাচ্ছে। নায়াজ সাহেব তাহলে রাজকে বলল কেন ওর কেউ নেই? প্রিন্স আর ভাবতে পারছে না আসলে এরা কি করতে চাইছে। সবার মধ্যেই জড়িয়ে আছে সব এক একটা মাইন্ড গেমার। কে কোথা থেকে এখন মাইন্ড গেম খেলে এটা বুঝতে পারে না। অন্যদিকে জাভেদ সাহেব অনিককে বলে, অনিক, তুমি আজকে থেকে ঢাকায় থাকবে এবং সেখান থেকে রাজের সব খবর আমাকে দেবে। ও যখন একা থাকবে বা একা যাওয়ার জন্য প্রস্তুত নেবে তুমি আমাকে ইনফর্ম করবে। এরপর হা হা হা। জাভেদ সাহেবের কথা শুনে অনেকও হাসতে থাকে। অনেক জোরে জোরে হাসতে থাকে। অনেকের হাসি দেখে জাভেদ সাহেব বলে উঠল, কি ব্যাপার অনেক, তুমি হাসছো কেন? স্যার, আপনার এখানে যতগুলো লোক আছে আপনি কি মনে করেন এইসব শেয়াল দিয়ে বাঘ শিকার করবেন? বাঘ শিকার করতে হলে প্রয়োজন হয় বাঘ। আচ্ছা বাদ দেন, আমি একটা কথা বলি। জন্মের একটি রহস্য হয়েই থেকে যায়। রহস্য উন্মোচন কেবল আমরা হারিয়ে যাই জনবহুল পথে, কখনো কণ্টকময় পথে। হারিয়ে যেতে যেতে রহস্য কাটে না। নিরাকার আল্লাহ নীরব থাকেন, আমাদের উত্থান পতনে নিশ্চিত হন, তবুও জন্মের রহস্যে তিনি আড়াল থেকেই রাখেন। অনেক কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আসলে অনেক কি বলল সব কিছুই ওদের মাথার উপর দিয়ে গেছে। জাভেদ সাহেব অনেকের কথা স্পষ্ট বুঝতে পারে অনেক ঢাকায় যাবে না। অনেক ছেলেটাও রহস্যময় করে কথা বলে। জাভেদ সাহেব হাসতে হাসতে বলে, রাজ্যের দুর্বলতা কি এটা বের করো। ওর দুর্বলতা বলতে কিছুই নেই। আমি যতদূর জানি ওর কেউ নেই। ভুল বললে তুমি। একটা ছেলে মানুষের দুর্বলতা কোথাও না কোথাও থাকবেই। হুম, হয় তা পরিবার, নয়তো তার ভালোবাসা। একটা পুরুষ যত হিংস্রই হোক না কেন, নারীর প্রতি পুরুষের আকর্ষণ বা দুর্বলতা থাকেই। নারী হলো এক প্রকার ম্যাগনেটের মতো। নারী চাইলে একটা পুরুষের জীবন সুন্দর করতে পারে, আবার নারী চাইলে একটা পুরুষকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। লালন ফকির বলেছিল, নারী ছিল ছলনাময়ী। ছোট্ট বড় আমরা সবাই জানি। ফকির লালনের কণ্ঠস্বর শুনে শত শত রমণী পাগল হয়েছিল। তার পিছনে শতাধিক সুন্দরী রমণী লাগিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বাদ দাও, আমরা কিন্তু কুত্তাকে কুত্তা আর কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চা বলি। বিষয়টা একটু খেয়াল করে দেখো। আমি তা বলেছি, ঘুরে ফিরে কিন্তু একই শব্দ, সেম কথাটা যদি আমরা মানুষকে বলি মানুষ রেগে যায়। রাস্তার কুকুরগুলোর জবান নেই, এজন্য ওরা কিছু বলতে পারে না। জাভেদ সাহেব কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামে। অনেক বলে, রাজ এখানে আসার পরও কোনো আপনি তাকে স্যার বলে সম্বোধন করলেন? অনেক সাহেব জাভেদ সাহেবের দিকে জাভেদ অনেকের কথায় জাভেদ সাহেব মুস্কি একটা হাসি দিয়ে বলে, ওটা তুমি বুঝবে না। ওকে স্যার বলে সম্বোধন করার মাঝেও একটা মাইন্ড গেম আছে। তুমি ধরে নিতে পারো স্যার শব্দের মধ্যে লুকিয়ে আছে অজানা রহস্য। রাজ্যে একটা কত বড় মাইন্ড কিলার এটা জাভেদ সাহেব ভালো করেই জানে। একদিন জাভেদ সাহেবের সামনে একজনকে যেভাবে মেরেছিল, সেই দিনের কথা মনে হলে এখনো জাভেদ সাহেবের গলা শুকিয়ে আসে। অন্যদিকে রাজ রাহিকে নিয়ে তার মামা মামির বাসায় যায়। ছোট্ট একটা বাড়ি, বাড়ির পাশেই কলেজ। রাজ বাহির দাঁড়িয়ে রাজ বাহিরে দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতর যেতেই ওর মামা বলল, কিরে তুই কোথায় ছিলি? আমার টাকা এনেছিস? দে, টাকা দে। আজ মাল খেয়ে নেশা হয়নি, মাতাল হয়ে বলল। এসব কি বলছো মামা তুমি? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতে সামান্য কিছু টাকার জন্য বাজে মানুষের হাতে আমাকে তুলে দিতে? ওই মা, তুই আমার মেয়ে না বলেই তো তোকে দিয়ে দেহ ব্যবসা করাতে চাইছি। আমার অনেক টাকার দরকার। সে, তোমার কথা শুনে আমার লজ্জা করছে তোমাকে আমার মামা বলতে পরিচয় দিতে। দিবি না? কে বলছে তুই আমায় মামা বল? রাহির মামা মাতাল হয়ে আছে। আজ কি রাজ কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছে। রাহি একবার রাজের দিকে তাকালো। রাজকে এখনো দেখে নাই রাহির মামা। রাহি কিছু বলতে যাবে তার আগে রাহির মামা ঘুরে থেকে বেরিয়ে রাহির চুল
চেপে ধরে বলতে থাকে, তোর কত বড় সাহস আমাদের মুখের উপর কথা বলিস? ওদেরকে একটু আনন্দ দিলে কি আর আমাদের এই বাড়ি ছাড়তে হয়? ওরা আবার আসবে, তুই ওদেরকে সময় দিবি। এত সময় রাজ ওদের সব কথা শুনেছে। এবার রাজ একটি এগিয়ে গিয়ে রাহির পাশে দাঁড়ায়। রাহির মামি রাজকে দেখে বলে, নতুন নাগর এনেছিস নাকি? রাহিকে থামিয়ে দিয়ে রাজ বলল, রাহি তুমি আমার সাথে যাবে? রাহি একবার রাজের দিকে তাকায়, আর একবার আবার মামা মামির দিকে তাকায়। রাহির মামা মাতাল অবস্থায় রাজের কাছে এসে বলে, এই কে তুই? রাহিকে কোথায় নিয়ে যাবি? তুই জানিস না রাহি একবার রাহিলের সাথে থাকলে সে আমাকে 50,000 টাকা দেবে মাতাল হয়ে। আহিলের কথা শুনে রাজের অনেক রাগ হলো। রাজ নিজেকে কন্ট্রোল করে বলে, আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, রাহি আমার সাথে যাবে এবং রাহি আর কখনো এখানে আসবে না। রাজের কথা শুনে রাহির মামা মাথা উঁচু করে বলে, 10 লাখ টাকার কথা শুনে নেশা যেন একেবারেই চলে গেছে রাহির মামা মনে। এখন টাকার নেশা ঢুকে গেছে। রাহি রাজের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রাজ রাহির চোখের পানি মুছে দিয়ে বলে, এখন থেকে তোমার কষ্টের দিন শেষ, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাজ কথাগুলো বলে পকেট থেকে 10 লক্ষ টাকা রাহির মামার মুখের উপর ছুঁড়ে মারে। রাজ রাহির হাত ধরে বেরিয়ে আসে। রাজ ড্রাইভ করছে। রাহি রাজের দিকে তাকিয়ে বলে, আমার জন্য আপনি কেন এতগুলো টাকা ওদের দিলেন? আর তাছাড়া আমি খারাপ মেয়ে? কে বলছে তুমি খারাপ মেয়ে? আমি বলেছি? আমি যদি ভালো মেয়ে হতাম তাহলে আমার মাকে দেখিনি। শুনেছি বাবা নেশা করে প্রতি রাতে মায়ের গায়ে হাত তুলতো। একদিন নেশা করার জন্য টাকা না পেয়ে মায়ের পরপুরুষকে তুলে দেয়। এরপর কি হয়েছে জানি না। মাকে আর দেখতে পাইনি। গ্রামের লোক বলে আমার মা নাকি মারা গেছে। গ্রামের এক চাচা আমাকে তার বাড়িতে নিয়ে যায়। অনেক মানুষ অনেক কথা বলতো। সবাই বলতো কিছুদিন পর ওই চাচা মারা যায়। এরপর গ্রামের কিছু লোকজন আমাকে এতিমখানায় দিয়ে দেয়। বাবা টাকার নেশায় আসক্ত হয়ে পড়ে। তার মনে একসময় একটাই চিন্তা থাকতো, সে কখন বড়লোক হবে। এরপর আর কোনো খোঁজ পাইনি বাবার। এতিমখানায় আমার বয়স 15 বছর। তখন এরা আমার মামা মামির পরিচয় দিয়ে আমাকে নিয়ে আসে। আমি এখন শুনি নাই আমার মামা মামি আছে। কিছুদিন ওরা আমাকে অনেক আদর যত্ন রাখলেও ইদারিং ওরা আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। রাহি কথা শেষ না করতেই রাজ গাড়ি ব্রেক করে। রাহি ভয় পেয়ে যায়। রাজ বলে, ভয় পেও না, আমি আছি। সামনে আহিল ও তার লোক। তুমি গাড়িতে বসে থাকো, আমি দেখছি। রাজ গাড়ি থেকে নামে। আহিল রাজের কাছে এসে বলে, আমার শিকার তুই নিয়ে যাবি? এটা তো হতে পারে না। রাহি শুধু আমার, ও আমার সাথে যাবে। আহা, গোলাপি ঠোঁট দেখতে কি আকর্ষণীয়। আসলে ওর যা ফিগার, একদম অসাধারণ। আহিল কথা শেষ না করতেই রাজ আহিলের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আহিল ছিটকে পড়ে। বাকিরা রাজের দিকে তেড়ে আসলে রাজ পা থেকে পিস্তল বের করে গুলি করে। এরপর ওরা সবাই পালিয়ে যায়। রাজ আহিলের কপাল চেপে ধরে বলতে থাকে, কুত্তার বাচ্চা, রাহির দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলবো। আর তুই কি তাকাবি? আজকের পর তোকে আর কেউ খুঁজে পেলে তো না তুই তাকাবি? রাজ আহিলকে গাড়ির সাথে বেঁধে নিয়ে যায়। রাজের এমন হিংস্রতা দেখে ভয় পেয়ে যায়। রাহিকে নিয়ে রাজ বাসায় চলে আসে। প্রিন্স বাসায় আছে। রাহি ভয়ে কাঁপছে। রাজ কয়েক মিনিট পর গাড়ির ভেতর প্রবেশ করে। রাজ প্রিন্সকে বলে, শোন, গাড়ির মধ্যে আহিল আছে, ওকে আমার সেই জায়গায় নিয়ে যা। রাজের কথা মতো প্রিন্স চলে যায়। রাহি টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি খেয়ে নেয়। রাহি ভয় পেয়েছে আহিলকে মারা দেখে। আসলে তো রাহি জানে না রাজ কেমন সাইকো। রাজের হিংস্রতা যদি একবার রাহি কাছ থেকে দেখতো তাহলে হয়তো রাহি ও রাজকে ঘৃণা করবে। রাজ রাহিকে রুমে যেতে বলে রাহি সোজা রুমে চলে যায়। রাজ সোফায় বসে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে থাকে। কিছু সময় পর প্রিন্স এসে রাজের পাশে বসে। প্রিন্স রাজকে বলে, তুই কে? কোথা থেকে এসেছিস? আমি কিছুই জানি না, তবে মাঝে মাঝে তোর রহস্যময় কথা শুনে মনে হয় তোর জন্ম কোনো সাধারণ পরিবারে না। আজ তোকে বলতেই হবে, আসলে কে তুই? তোর আসল পরিচয় কি? প্রিন্সের কথা শুনে রাজ হাসতে থাকে। প্রিন্স রাজের হাসি দেখে রেগে যায়। আসলে প্রিন্সের সাথে রাজের পরিচয় 1 বছর আগে। রাজ কখনো প্রিন্সকে বলেনি সে কে, কি তার পরিচয়, রাজ কোথায়
যায় কি করে প্রিন্স কিছুই জানে না। প্রিন্স শুধু জানে রাজ এখানে এসেছে কোনো এক কারণে, কিন্তু কি কারণে এসেছে এটা বলেনি। আর প্রিন্স জানার প্রয়োজন মনে করেনি। রাজ মুচকি হাসি দিয়ে বলে, আমি তোর বন্ধু রাজ, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হবে না আমি মনে করি। চল আইলের কাছ থেকে একটু ঘুরে আসি। রাজ প্রিন্সকে সাথে করে নিয়ে বের হয়। রাজের বাড়ির পিছনের সাইডে একটা কদম গাছ আছে। বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। এই একটা বাড়ি, তাও কিনা অনেক ভিতরে। আহিলকে বেঁধে রেখেছে প্রিন্স। রাজ আহিলের কাছে গিয়ে বলে, তুই কেন এখানে এসেছিস? আমি তো তোকে সব কিছু দিয়ে চলে এসেছি। তাহলে? রাজ থেমে যায়, কিছু বলে না। আহিল মাথা উঠিয়ে হাসতে হাসতে বলে, আহা, তুই এখানে, এটা আমি জানতাম না। আর জানলেও আমি এখানে আসতাম, কারণ তোকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। রাজ কিছু বলার আগেই প্রিন্স আহিলের হাতের উপর হকি স্টিক দিয়ে বাড়ি একটা মারে। আহিল একটা চিৎকার দিয়ে ওঠে। রাজ পকেট থেকে একটা ছুরি বের করে। রাজ আহিলের কাছে গিয়ে হাতের একটা আঙুল কেটে ফেলে। আঙুলটা হাত রাজ হতে নিয়ে বলে, এই আঙুল দিয়েই তো তুই টিগারে চাপ দিয়েছিস, তাই না? আহিল চিৎকার করে। রাজ প্রিন্সকে ইশারা করলে প্রিন্স আহিলের মুখের মধ্যে টিস্যু গুঁজে দেয়। রাজ পকেট থেকে মরিচের গুঁড়া কাটা হাতের উপর দিয়ে দেয়। মানুষ এতটা খারাপ কি হতে পারে, এটা রাজকে না দেখলে হয়তো বুঝতে পারতো না। রাজ আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রাজ ফোন বের করে দেখে নায়াজ সাহেবের 3টা মিস কল। রাজ সাথে সাথে নায়াজ সাহেবকে কল দেয়। নায়াজ সাহেব ফোনের ওপাশ থেকে বলে, কোথায় আছো তুমি? আছি কোথাও, কি হয়েছে এবার বলুন। তোমার সাথে কিছু কথা আছে, আজকে আমার অফিসে একটু আসবে? ওকে, আসবো। রাজ ফোনটা কেটে দেয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নায়াজ সাহেবের অফিসে চলে যায়। নায়াজ সাহেব কিছু একটা নিয়ে চিন্তিত। রাজ নায়াজ সাহেবের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, কি নিয়ে চিন্তিত আপনি? ও, এসেছো তাহলে। আচ্ছা শোনো, তোমাকে মারার জন্য জাভেদ সাহেবের দেশের বাহির থেকে লোক নিয়ে এসেছে। এখন তুমি কি করবে? আমি জানি এটা ছোট্ট বিষয়, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কিছু নাই, বাকিটা আমি দেখব। রাজ এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জাভেদ সাহেব অনিককে বলে, শহর থেকে একটু দূরে একটা বাড়ির ব্যবস্থা করো। কালকে নিলয় আর আকাশ আসবে, ওদের থাকার বন্দোবস্ত করে রেখো। আহ, আরে বাহ, এমনিতেই এই গল্পে টুইস্টে ভরপুর, তার উপর আবার আরো 2টা টুইস্ট একসাথে। এবার এই গল্প কি হতে চলেছে কে জানে। চলবে।